একদম সুন্দর না। মিষ্টি তো মানুষ খায়, তোরে কি খাওয়া যায়? তা তুই কোন মিষ্টি? তাল মিষ্টি নাকি আখের মিষ্টি? সুজাতা ছট করে উত্তর দিল। তাল মিষ্টি। রাজের সামনে হাসল, বলল, এবার সোজা বাড়ির যা, নইলে ঠাড়া কিন্তু দুইটার মাথার ওপর পড়বো, তখন আর বিয়ে হইব না। কথা শেষে যেতে গিয়ে ফিরে এলো কিছু একটা মনে পড়ার ভঙ্গিতে বললাম, কয়দিন আগে যে আমার লইয়া ভয়ঙ্কর মস্করা করছে, এটা তো সেই ফুফু না রে সুজাতা? এই ভয়টাই যেন পাচ্ছিল ছোট্ট মেয়েটা। শক্ত করে ধরে রাখলো ফুপুর ওন্না। উত্তরের অপেক্ষায় নাজির তাকিয়ে আছে তার দিকে। মিশ্রি কিছু বুঝতে না পেরে সরল কণ্ঠে বললাম, নাম নিয়ে মজা করেছি? কবে, কখন? আমি তো আপনাকে দেখলামই 1 সপ্তাহ আগে, এই যে খেতে। আবার মিশা কথা? আলবত কইছস, তুই কইছস সালিশের দিন এই মাঠে দাঁড়ায় কইছস সুজাতা আমার কইছে। মিশ্রি দীর্ঘশ্বাস পেল। এই সুজাতা তাকে একটু শান্তি দেয় না, নিজে অন্যায় করে সব জায়গায় ফাঁসিয়ে দেয় ফুপুকে। অথচ সেদিন সে গ্রামেই ছিল না, ফিরেছিল রাতে। দুই দিকে মাথা নাড়িয়ে কথাটা জানিয়ে বললাম, ভয় সুজাতা মিথ্যা বলেছে, মাঝে মধ্যেই ও এমনটা করে। মেজাজ চটে গেল নাজিরের। ইচ্ছে করলো ফাজিল পিচ্চিটাকে 2 ঘা দিয়ে গাল লাল করে দিতে, কিন্তু ইচ্ছেটা এই মুহূর্তের জন্য দমিয়ে রাখলো। আকাশের অবস্থা ভালো নয়, দৃষ্টি দিয়েই শ্বাসে ফিরফির করলাম। তারপর দীর্ঘশ্বাস ফেলে নিজেকে সামলে নিয়ে মিশ্রির দিকে আর একটু এগিয়ে গিয়ে ফিস করে বললাম, তাল মিষ্টি খাইতে আমার খুব ভাল লাগে। বলেই সে নিজ রাস্তায় নিজ গন্তব্যে অগ্রসর হলো। মিশ্রি এক পলক তাকিয়ে দেখলো সেদিকে, ফিরফির করে বললাম। লোকটা আস্ত বেয়াদব। সুজাতা হাত থেকে কেড়ে নিল আমগুলো, জিভ দিয়ে ছোঁচ ফেঁচে লোভাতুর কঞ্চে বললাম, তাড়াতাড়ি বাড়ি চলো ফুপু, একেবারে চটকে চটকে মাখবে, যেন অনেক ঝোল হয়। তোকে একটুও দেবো না, তুই ফের আমার নামে মিথ্যে বলেছিস, তাও ওই লোকটাকে। উত্তর দিল না সুজাতা। আসল কথাটা বললে নির্ঘাত ওই লোকের কাছে মার খেতে হতো। তাই তো বাঁচার জন্য ফুপুর নাম দিচ্ছিল সে। বড় বোন থাকলে কি আর ফুপুর নাম দিত? মিশ্রি আর কিছু বললই না। হাওয়ার তেজ বাড়ছে, গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তাই হঠাৎ হলো বাড়ির পথে। আজ মাস্টার বাড়িতে রোজগার চেয়ে ব্যস্ততা একটু বেশি। হঠাৎ আসা ঝড়ে সবকিছু গোছগাছ করে ঘরে আনতে ক্লান্ত সকলে। পিতা নজরুল আলমের তত্ত্বাবধানে ফাহমিদার বিয়ের কথাবার্তা চলছে, সেজন্যই বাড়ির ভেতরে ছড়িয়ে পড়েছে উৎসবের গন্ধ। আজ ঘটক আসার কথা ছিল, কিন্তু আকস্মিক ঝড়ের তাণ্ডবে তার আগমনের আশা ছেড়ে দিল সকলে। সুজাতার সঙ্গে বাড়ি ফিরে প্রথমেই রান্নাঘর থেকে বাঁচি নিয়ে বারান্দায় বসলো মিশ্রে। আমগুলো ছিলে কুচি কুচি করে কাটলো, একে একে মেশালো কুচি করে কেচে রাখা কাঁচামরিচ, সদ্য পোড়ানো শুকনো মরিচের গুঁড়া, লবণ আর সামান্য চিনি। তারপর চটকে চটকে তা মাখলো। সেই মাখা দেখে জিভে পানি চলে এলো সুজাতার। মিশ্রি অল্প একটু তার দিকে বাড়িয়ে দিল। চেখে দেখ তো কেমন হয়েছে। পরনে হাঁটু সমান ফ্রকে হাতাটা দোলে মুছলো সুজাতা। ফুপুর দেওয়া আম মাখা তালুতে নিয়ে জিভ দিয়ে পুরোটা মুখে ঢুকিয়ে চোখ বুঝলো আপিসে। মুহূর্তেই শরীরটা ঝাড়া দিয়ে উঠলো, সন্তুষ্ট কণ্ঠে বলল, অনেক মজা ফুপু। আরো ঝাল লাগবে? না, ঠিকই আছে। যা তাহলে কাঁঠাল পাতা নিয়ে আয়, কলপার থেকে ধুয়ে আনিস কিন্তু। সঙ্গে সঙ্গে দৌড়লো সুজাতা। বাড়ির উঠানের পাশে মোচা একটা কাঁঠালের গাছ তাদের। সেই কাঁঠাল গাছের নিচু ডাল থেকে বেশ কতক পাতা ছিঁড়ে কলপার থেকে ধুয়ে আনলো সে। পরের কাজটা করলো মিশ্রি। দক্ষ হাতে তা পেঁচিয়ে বাটির মতো করে তৈরি করে একে একে পরিমাপ করে বাড়লো আম মাখা। পরিবেশকের মতো সুজাতা ছুটে গেল, সবাইকে দিয়ে এলো আম মাখা। প্রথমে নিজের মা জেসমিন, দাদি, ছোট দাদি, বাপের দাদি সহ ফুপু আর চাচিকেও। মিশ্রি গিয়ে বসলো ফাহমিদার ঘরে। তার পিছু পিছু ছুটে এলো চাচাতো ভাই সুজনের ছেলে সিফাত, যে সুজাতার ছোট সদ্য ঘুম থেকে উঠেছে বোধহয়। ফোলা ফোলা চোখে তাকে হাত বাড়িয়ে বলল সেও খাবে। মিষ্টি দিল না তার হাতে, আবার নাও করতে পারো না। কান্না পাচ্ছে না, কান্না করলে এই বিচ্ছুর কান্না থামানো ভীষণ কঠিন একটি কাজ। তবে ভর্তায় তো ঝাল হয়েছে, যা এর পক্ষে সহ্য করা অসম্ভব। তাই ছোট্ট একটা টুকরো শুধু জিভে ছোঁয়ালো, তাতেই চোখ মুখ কুচকে নিল সিফাত। আ উ করতে করতে লাগলো। আরো খাবি? উত্তর দিল না সে, বরং দৌড় দিয়ে বেরিয়ে গেল ঘর থেকে। ফাহমিদা শুধু শেষে চেয়ে চেয়ে দেখলো, কিন্তু কোনো প্রতিক্রিয়া করলো না।
অন্য সময়ের মতো তার বিছানায় এসে খাওয়ার অপরাধে ধমকও দিল না। হাতের বাটিটা চাচাতো বোনের দিকে এগিয়ে দিল মিশ্রি, বলল, তোমাকে নাকি বিয়ে দিয়ে দেবে ছোট আপা। বয়স হয়েছে, দিবই তো। শুনেছি তোমার নাকি কারোর সঙ্গে প্রেম চলে, সেই ছেলে এ বাড়ি থেকে ধরাও খেয়েছে। কে কইছে এই কথা? নাজিশা? তেতে উঠল ফাহমিদা। সরল মুখখানি থেকে উপচে পড়ছে রাগ। মিশ্রি ভয় পেল না, নিজের মতো ভর্তা খেতে খেতে বলল, সে আবার কে? আমি কি চিনি? পাশের বাড়ির মানিক চাচার মা আমাদের দাদির সঙ্গে গল্প করছিল, তখনই তো শুনেছি আমি। কিছুটা শান্ত হলো ফাহমিদা, নীরবতা পালন করলো বেশ কিছুক্ষণ, তারপর সজাগ কণ্ঠে বলল, শাহ বংশের লগে আমাগো বাপদাদার বহু বছরের শত্রুতা, তাই সত্য জানতে পারলে হয়তো আব্বাই আমারে মাইরা ফেলবো, কুরুক্ষেত্র বাধাইয়া যাইব, কেউ মানব না। তাহলে কি ঘটনা সত্য? আংশিক সত্য। পারভেজ বহুদিন ধইরা আমার পেছনেই পইরা আসিল। ওর পাগলামিতে একসময় আমিও সাড়া দেই, সেদিন রায়তেও আমার সাথেই। থেমে গেল ফাহমিদা। মিশ্রি মনোযোগ দিয়ে শুনল, তবে যতটুকু বুঝলো কে জানে, কতটুকু বুঝলো কে জানে। এই বিষয়ে সে অনভিজ্ঞ বললেই চলে। সদ্য কৈশোরে পা দিয়েছে, আধবেলা তো বাচ্চাদের সঙ্গে খেলতে খেলতে যায় তার, বাকি সময়টুকু যায় পড়ালেখা করতে। তবুও সে বলল, তাহলে কি করবে এখন? ঘটকের নিয়ে আসা পাত্রকে বিয়ে করে নেবে? তাছাড়া আর উপায় কি? থাক, দুঃখ পেও না। শোন মিস্ত্রি, এই কথা কারো কানে যাতে না যায়। কি কইলাম বুঝছোস? সুজাতা দৌড়ে এলো ঘরে। বাটির তলা অবশিষ্ট 2 টুকরো আম আর একটু ঝোল দেখে অবাক হয়ে বলল, তুমি সব খেয়ে নিলে ফুপু, তাহলে আমি কি খাবো এখন? তোকে না দিয়ে এলাম? ওইটুকুন তুমি বেশি খেয়েছো। তো বানিয়েছে কে? যে বানায় সেই তো বেশি খায়। তুই ছোট, তুই কম খাবি। ঠোঁট উল্টে সুজাতা ভ্যা ভ্যা করে কেঁদে দেবে বলে নাক টেনে টেনে যেতে যেতে বলল, এই জন্যই তুমি আলুর বস্তা সব একাই খেয়ে নাও। কি বললি? এত বড় কথা? আজ তোর একদিন কি আমার একদিন। সুজাতা কাঁদতে কাঁদতে দৌড়ালো। মিষ্টি এঁটো বাটিটা বিছানায় ফেলে রেখে ভাতিজির পিছু পিছু ছুটলো। তা দেখে দীর্ঘশ্বাস ফেলল ফাহমিদা। এরা আর এ মুখও হবে না বলে মনেই হয় না। এই বাটি তাকে সরাতে হবে। সন্ধ্যা পর্যন্ত তর্জন গর্জনের পর ঝুমঝুমে বৃষ্টি নামলো ধরণীতে, ভিজিয়ে দিতে লাগলো শুকনো খড়খড়ে জমিন। বিদ্যুৎ পিপসাচ ঘটল তখনই। বাড়ির ছোট ছোট ছেলে মেয়েরা ঘর থেকে বেরিয়ে এসে পাকা বারান্দা মাদুর বিছিয়ে বসলো। দাদি সৈয়দুন্নেসা বসেছেন তাদের থেকে কিছুটা দূরে একটি কাঠের কেদারায়। স্বামী আর পুত্ররা যে যার ঘরে শুয়ে আছে। তারা আর বের হলো না। বৃষ্টির মধ্যে জম্পেস একটা ঘুম দেওয়া যাবে। এই বৃষ্টির মধ্যেই দূর থেকে ভেসে আসছে পাখির কু কু ডাক। তালবের স্ত্রী পলি জিজ্ঞেস করলাম, এইটা কোন পাখির ডাক দাদি? সৈয়দুন্নেসা পান চিবোচ্ছেন। থুতুর সাথে একদলা পিকপ্রিল দিয়ে বাইরে ফেলতেই পানিতে ধুয়ে গেল তা। বললেন, আমরা তো এটারে কু পাখি নামে চিনি। ছোটবেলায় মাছ আসিগোর কাছ থেকে শুনছি। পলি অল্প বয়সী মেয়ে, ফাহমিদার সমবয়সী হবে। গত বছর 9ম শ্রেণীতে উত্তীর্ণ হতেই বাবা ধরে বেঁধে বিয়ে দিয়ে দিলেন এই বাড়ির ছেলেদের সঙ্গে। শ্বশুর কাসেম আলী অবশ্য পুত্রবধূকে ডেকে জিজ্ঞেস করেছিলেন, তা লেখাপড়া কি আরো করতে চাও মা? মুখে উত্তর না দিয়ে শুধু দুই দিকে মাথা নাড়িয়েছিল পলি। বিয়ের দিন তার বাবা অনেক কিছু শিখিয়ে পড়িয়ে দিয়েছিল, সে শুধু শেখা বলি আউড়েছিল। বয়স অল্প হওয়ায় সংসার অনেক কিছুই এখনো তার নখদর্পণের বাইরে। শাশুড়ি চোখ সরিয়ে নিলেন, শুরু হয়ে যায় ননদের সঙ্গে দৌড়ঝাঁপ। এবারও সে কৌতূহল নিয়ে প্রশ্ন করল, কু পাখি বৃষ্টির মধ্যে কেন যাকে দাদি? এর পেছনে লম্বা একটা কাহিনী আছে, শুনবি? মাথা নাড়ালো সে সহ বাকিরাও। ওপাশে বসে সরিষার তেল দিয়ে মাখানো মুড়ি খেতে খেতে রুহুল আর মাসুম কান খাড়া করে রাখলো শোনার জন্য। সুজাতা ঘুমিয়ে আছে মিশ্রির কোলে মাথা রেখে। ও এসব গল্পের আগামাথা বোঝে না, ওর কাছে ঘুম খাওয়া আর দৌড়ঝাঁপ করাই ভালো লাগে। সৈয়দুন্নেসা সোজা হয়ে বসে পা দুলাতে লাগলেন। বাতাসে মাথার ঘুমচা এক পাশে সরে যেতে তার টেনে ঠিক করে শুরু করলেন তার মা চাচি থেকে শোনা গল্প। এক গ্রামে আসিল
এক গ্রামে আসিল এক দুষ্টু রাখাল। তার কাম আসিল মালিকের গোয়াল ভর্তি গরু পালা, সময় মতন তাগো খাওন দেওয়া, রোদ উঠলে মাঠে সাইরা দেওয়া, আর সকাল হইলে গোয়ালারে দিয়া দুধ দোয়ানো। মালিক খুব ব্যস্ত মানুষ, সারাদিন বাইরে বাইরে থাকতো। তেনার ফিরতে ফিরতে হইতো রাত। ফিরাই ওনার কাম আসিল রাখালের থেকে সব খবরাখবর নেওয়া। কিন্তু রাখাল তো দুষ্টু, গরুটা ঠিকমতো পানি দিত না, সারাদিন মাঠে সাইরা রাখতো। দুধ দোয়ানোর টেহা মাইরা খাইতো, আর সন্ধ্যা হইলে সেই যে গোয়ালে ঢুকাইতো, তারপর আর খোঁজ নিত না। কিন্তু মালিক তো আর জানে না এমনে কইরা কয়টা গরু মরছে। সেই মরা আর অসুখ গরুর অভিশাপ লাইগা এক সময় রাখাল হইয়া গেল কুপাখি, যার মুখের ছিদ্র হইল গিয়া গলার নিচে। অন্যান্য পশু পাখির মতো চুমুক দিয়া পানি খাইতে পারে না, একমাত্র বৃষ্টি হইলে আকাশের লাহান হা কইরা থাকে, যতটুকু পানি মুখে ঢোকে আর কি। তাই বৃষ্টি আইলে এই কুপাখি কুকু কইরা ডাকে। এটা সত্য ঘটনা দাদি? হ। দুর্গাদি, মিশা কথা বানাইয়া গল্প। রুহুল মুড়ি চিবোতে চিবোতে বলল। সৈদুন তেসে তেতে উঠলেন, পানদানি থেকে সুপারি দানা নাদির দিকে ছুঁড়ে মেরে ধমকালেন। তুই বেশি জানোস? আগেকার দিনে এইসব অভিশাপ লাইগা যেত। শুধু কি পক্ষী, খারাপ কামের লাইগা অনেক মানুষ বান্দর আর কুমির পর্যন্ত হইছে। দেহস না বান্দরের কাম কাজ মানুষের লাহান। দাদি, কুমির হইল কেন? ভাই গলা বহের মুখ দেখার লাইগা। এই পর্যায়ে রুহুল একবার শব্দ করে হেসে দিল, বলল। আপনি বাইরের কাছে জানতে পাবি, দাদির গল্প হইন না আর ছোট্ট মাথা নষ্ট করেন না। সৈদুন নেসা অসন্তুষ্ট হলেন নাতিদের অবিশ্বাস্য আচ্ছা আচ্ছায়, মুখে তার কিছু বললেন না। এরা এক একটা বজ্জাত, ইতর শ্রেণীর প্রাণী। কিছু বললেও লাভ নেই, ফাহমিদা ভাইদের ধমকালো। বিরক্ত করস কেন? বিশ্বাস না হইলে যা এখান থেকে, আমরা শুনতে দে। মাসুম এগিয়ে এসে তার মুখে এক খাবলা মুড়ি ঠেসে দিয়ে বলল। তোর কথাই জামু, এইটা আমগো দাদি, তাই সব মিশা মিশা গল্প আমরাও হুনুম। ঠিক কইছি না দাদি? দাদির মতো করে নাটকীয় সুরে কথাটা বলল সে। নাতির কথায় মুখ বাঁকিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে লাঠিতে ভর করে ঘরে চলে গেলেন সৈয়দুন নেসা। রুহুল বলল। দিলি তো বুড়িটারে রাগাইয়া, এখন দাদার কাছে গিয়ে বিচার দিব। রাতের ঝড়ে কড়ই গাছের মোচা জালটা ভেঙে পড়েছে নাজিরদের পুরনো মাটির বাড়ির টিনের চালে, সাথে ভেঙেছে মর্জিনার মুরগির খোপচাও। বাইরে এখন বৃষ্টি না পড়লেও ঝড় হাওয়া থামেনি। সেই বিরূপ আবহাওয়ার মধ্যেই নতুন টিন কিনে এনে মিল্টনকে সঙ্গে নিয়ে জাল ঠিক করার কাজে নেমে পড়েছে নাজির। মুমিনুল শাহ দাওয়ায় বসে বসে চামড়ি খাচ্ছেন, খেতে খেতেই বললেন। আর কয়দিন এই পুরনো জিনিস মেরামত করে চলবি? নতুন ঘর তো দিতাছই। চালে কাঠ বাঁধছে নাজির, মিল্টন লাগাচ্ছে তার কাজ করতে করতেই জবাব দিল। নতুন বাড়িত মাত্র 2টা ঘর, নশো হলে থাকবো কই? তাহলে আমাদের মতো ইটের ঘর তোলো। টাকা দেন। তোর কি কম আছে? আপনার তো কম নাই, বলতে আমার বাপের ভাগের জমিও নিছেন। দেন, টাকা দেন, একেবারে সাত দিয়া বাড়ি করবো। আমরা তোর বাপের ভাগের জমি নিচ্ছি। তো কেটাই নিছে? তোর বাপের রে গিয়া জিগা, তুই তো আবার সব কথাই বোঝোস। আমি বুঝলে হইব কি? আইন আর চেয়ার মধ্যে বুঝবো না? বুঝতে পারলে এত খাটাখাটুটির দরকার পড়তো? কি আর কমো, শত্রুরা তো আর এমনি এমনি জিপ কাটে নাই, নিজে গো পাপ ঢাকার লাগাই কাটছে। হইছে, এক গান বারবার গাইতে হইব না। 2 ভাই শাহ বংশের হইয়াও এত বছরে কোনো বাল ফালাইতে পারলেন না। কেঁচো করতে গিয়ে আর কেউটে বের করতে দিলেন না মুমিনুল শাহ। চায়ে শব্দ করে চুমুক দিয়ে বললেন। বিপরীতে বলার মতো কোনো শব্দও খুঁজে পেলেন না। লোকটা থেমে গেলেন, তাই তার কাটা লাগাতে লাগাতে মিল্টন ফিসফিস করে বলল। দেখেছেন ভাইজান, উচিত কথা কইতেই থাইমা গেছে। উচিত কথা 20 বলটু 20 না কইলে মানুষ তোর আত্মরে গরু বানায় শকুনের মতো খাবলায় খাইব, আর কইলে শত্রু পারবো।
মিল্টন মাথা ঝাঁকালো। নাজিরের সমস্ত কথাই সে খুব মনোযোগ দিয়ে শোনে, নিজ জীবনে মেনে চলার চেষ্টা করে। ঘন্টা খানিকের মধ্যে চাল ঠিক করে নিচে নেমে এলো তারা। মর্জিনা দুপুরের ভাত রান্নার জন্য চাল ধুয়ে উনুন জ্বালাচ্ছেন। বৃষ্টিতে কিছুটা ভিজে যাওয়ায় যেন জ্বলতেও বেগ পেতে হচ্ছে। দুই জায়ের রান্নাঘর আজ আর ভাতের হাঁড়ি আবার আলাদা, তাই কাজ করতে করতেই তিনি বললেন, আমার খোপাটাও ঠিক কইরা দেও নাজির, রাইতে মুরগি রাখমু কই। পারতাম না, নিজের পোলাকে কন কিয়া। নিজের পোলা আর ভাসুরে পোলা আবার কি? তগো আলাদা দেখছি কখন না। নাটক কম করেন মাজদা চাচি। সম্পত্তির বেলাতে পেটের গোলান রে ভাগ বাটোয়ারা করে দিবেন। ভাসুরে পোলা কত তখন মনেও থাকবো না। মর্জিনা রাশ ভারী কঞ্চে বললেন, মাজেদা না, মর্জিনা আমার নাম। নিজের চাচির নামটাই যেই পোলাই মনে রাখতে পারে না, হে বাপ চাচা বংশ আগাইয়া নিব কেমনে? যেমনি আপনি সবাই নিতেছে। দেখ নাজির, ঝগড়া করার ইচ্ছা নাই, খুব ঠিক কইরা দে। পারতাম না, শাড়ি আর নাজমুল্লা কন কিয়া। এই সময়টুকু মিলাই গিয়া বইয়া থাকলেও আমার লাভ। অনেক কাজ পড়ে আছে, যে কোনো সময় আবার বৃষ্টি নামব। কোনো কামের কথা কইলে ঘাটতেরামি করে। খুব কিন্তু আমি নিচে জমির আটি আইনাও করে দিছিলাম। হ্যাডাম থাকলে এবার পোলাকে দিয়া করে দেন। পয়দা তো আর কম করেন নাই, একেবারে 8 বছরে পরপর 3টা। চোয়াল শক্ত করে চোখ মুখ কুচকে নিলেন মর্জিনা। ছোট নাড়িয়ে গালিও দিলেন বেশ কয়েকটা। পাছেরা শুনতে পায় না, শুনলে বিপদ, মহা বিপদ। তাল পাখার হাওয়ায় এক পর্যায়ে হঠাৎ করেই জ্বলে উঠল উনুনের আগুন। চাঙ্গের উপর ধানগুলো বস্তাবন্দি, রোদের অভাবে সিদ্ধ করা হয়নি। যেগুলো সিদ্ধ করে রোদে শুকানো হয়েছে সেগুলোই ভাঙানো শেষ। নাজির ধান মিলে এসে প্রথমে তার ক্রয়কৃত ধানগুলোর একটা ব্যবস্থা করল। কর্মচারীদের দিয়ে গোছগাছ করিয়ে গুদামজাত করতে করতে একেবারেই হয়ে গেল বিকেল। তারই মধ্যে অবশ্য গ্রামের বেশ কয়েকজন লোকও এসেছিল কিছু কাজে তদারকি করতে করতে একসময় বিরক্ত হয়ে সে উঠে গেল। বাকিটা ম্যানেজারের হাতে ধরিয়ে দিয়ে সে চলেও গেল ধান খেতে। এক রাতের বৃষ্টির পানিতে জমে গিয়েছে বিভিন্ন ক্ষেত। তার মধ্যে কিছুটা খেতে ধান কাটা শেষ, আবার কিছুতে এখনো কাটা বাকি, যা এখন পানির মধ্যেই বন্দি। আর 2 দিন বৃষ্টি হলেই তলিয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল। মিল্টনকে দিয়ে বাড়ি থেকে পাতিল আর বাঁশ দিয়ে বাঁধা ছোট্ট জাল আনিয়ে ওই অবস্থাতে লুঙ্গি কাছা দিয়ে মাছ ধরতে কাজে লেগে পড়ল নাজির শাহ। বৃষ্টির পানিতে বিভিন্ন নদ নদী থেকে প্রচুর মাছ ভেসে আসে জমিতে। 5 মিশালি মাছ নাজিরের ভীষণ পছন্দের। জাল দিয়ে খ্যাপ দিতেই উঠে আসতে লাগলো বাইম, গুত্তুম, ট্যাংরা, মাগুর, পুঁটি সহ ছোট ছোট চিংড়ি মাছ। সেসব দেখে মিল্টনের আনন্দ যেন আর ধারণা উৎফুল্ল হয়ে পড়ল। ভাইজান, পাতিল তো ভইরা গেছে। কসকি নাজির ফিরে তাকালো মাছে কিলবিল করা পাতিলের দিকে, ফের জাল ফেললো হাঁটু পর্যন্ত পানিতে। আদেশের সুরে বললাম, মতিন চাচার কলপার থেকে চুপি চুপি বালতি নিয়ে আয়। আজ মাছ বেচছে বড়লোক হয়ে যাব। আমনে তো এমনিতেই বড় লোক ভাইজান। পাম দিস না বলটু, যা দৌড়া। মিন্টু দৌড়ালো। খেতে দাঁড়ালেই স্পষ্ট দেখা যায় মতিন মিয়ার চৌচালার বাড়িটা। কিছুটা উঁচু স্থানে। বন্যা থেকে বাঁচতে বছর 10 আগেই বাড়িটা করা হয়েছে, তাই টিনের চালায় তেমনভাবে জং ধরেনি এখনো। রোদের ঝিলিক মাঝে মাঝে চকচক করে উঠে চোখে লাগে। মাছ ধরতে ধরতে হঠাৎই জালে উঠে এলো একটা সাপ, মোটাসোটা ধূসর রঙের। ছোবল দেওয়ার জন্য জিভ বের করতে নাজি শক্ত হাতে চেপে ধরল সাপের মাথা। এসবে তার ভয় নেই, লেজ ধরে শরীরে সর্বশক্তি দিয়ে আসে কত সাপ যে সে মেরেছে। বনে বাজারে ঘুরে বেড়ানো বন্ধু প্রাণী নাজির শাহ এইসব ছোটখাটো বিষয় ভয় পেলে চলে। মিল্টন বালতি এনে উঁচু স্থানে দাঁড়িয়ে আছে। সাপকে তেমন একটা ভয় না পেলেও সরাসরি এত বড় সাপ হাত দিয়ে ধরা তার পক্ষে অসম্ভব। দেহটা দেখেই শরীরটা ভয়ে কেঁপে উঠল। গলা উঁচিয়ে বলল, হায় আল্লাহ, এত বড় হাপ! সবল দিব ভাইজান, লাডি আনি মাইরা ফেলেন তাড়াতাড়ি। নাজির ছোট বাকি হাসলো, চোখে মুখে দুষ্টুমি খেলা করছে, বলল, তার নিকটীয় মানুষগুলোকে দেখা না করাইয়া মাইরা ফেলবো। তুই জাল ফেল, পুরো বালতি মাছ দিয়ে ভইরা তারপর বাড়িতে আইবি, কয়ে দিলাম। আর বাতিলের গুলো অর্ধেক তোর মায়ের কাছ দিয়া, বাড়ি অর্ধেক আমার বড় চাষির কাছে পাঠাইয়া দিস। বলেই শরীর দুলিয়ে সাপের লেজ আর মাথা চেপে ধরে হাঁটা ধরল কোথাও। মাস্টার বাড়ির উঠোনটা বেশ বড়, তবে বৃষ্টির পানিতে সেখানে চেকচিক করছে কাদা। পা দিলেই দেবে যাচ্ছে মাছি, তাই
ঘটক লাল মিয়াকে বসানো হয়েছে বাড়ির বিশাল বারান্দায়। বাড়ির বারান্দার মতোই বাড়ির গোলাকার, গ্রিল দিয়ে চারপাশে আটকানো, মাঝামাঝি বড় একটি ফটক, পেছনে অবশ্য একটা আছে। পান চিবোতে চিবোতে লাল মিয়া ছাতায় ভর করে চারপাশ দেখছেন। ঠোঁট দুটো নামের মতোই লাল হয়ে আছে তার। বাড়ির চৌকিদার জিন্নাত আলী তাকে চা আর কিছু বিস্কুট দিয়ে গেল। এর কিছুক্ষণ পরেই বাড়ির কর্তা আকবর মিয়া এসে বসলেন তার সম্মুখে। একে একে এলেন সৈয়দুন্নেসা, নজরুল, কাসেম আলী বাড়িতে নেই। সকালে ছেলেদের নিয়ে ধান ভাঙাতে গিয়েছেন তিনি। আকবর মিয়ার বাড়তি কথা বললেন না, সোজা চলে এলেন মূল প্রসঙ্গে। যেই কারণে তোমারে খবর দেওয়া হয়েছে, আমার নাতনির লইগা ভালো ঘরে শিক্ষিত একটা পোলা লাগবো। নজরুল তো মনে হয় কইছে সব। লাল মিয়ার হাতে বিস্কুটটা আস্ত মুখে ঢুকিয়ে ঝোলা থেকে ছবি বের করলেন কয়েকটা, এগিয়ে দিলেন, বললেন, কইছে। সেই অনুযায়ী খোঁজাখুঁজি কইরা এই পোলাগো সন্ধান পাইছি। আকবর মিয়া ছবিগুলো ধরলেন না, সিদ্ধান্ত ছেড়ে দিলেন পুত্র নজরুলের উপর। নজরুল আলম ছবিগুলো একটা একটা করে দেখছেন আর ঘটকের উদ্দেশ্যে প্রশ্ন ছুটছেন। কে কি করে, পরিচয় কি, বাড়ি কই? প্রথম ছবির পোলার নাম শামসুল, বাড়ি শহরে। বোন আছে 4টা, তবে সবাই থাকে নিজেগো শ্বশুর বাড়ি। বাপ মায়ের একমাত্র পোলা, পৌরসভায় চাকরি করে। 3 জনের সংসার তাগো। সৈয়দুন্নেসা ছবিটা পুত্রের হাতে দিয়ে নিয়ে নিলেন নিজের হাতে, গম্ভীর কণ্ঠে বললেন, এইটা বাতিল। ক্যাড ছোট আব্বা, ওলা তো খারাপ না, একদিন আসুক দেখি। তুই পেটা মানুষ, বুঝবি না। বাপ মায়ের একমাত্র পোলা, বোনগোর একমাত্র ভাই, তাই হেগো আশা বেশি। ওই বাড়িত মাইয়া দাউন যাইব না। কি যে কন্যা চাষি, বোনেরা নিজেগো সংসারে ব্যস্ত, হেগো পোলাপানও আছে। আমারে শিখাইও না লাল মিয়া, এমন বহু দেখছি আমি। নিজের সংসার রাখা ভাইয়ার সংসারে মাতুব্বাড়ি করে। আমার নাতনি সংসারের কুচকাচাটি বোঝে না। নজরুল আলম মেনে নিলেন মায়ের কথা। বৃদ্ধ সম্পর্কে নজরুল আর কাশেমের সৎ মা, তাদের মা বহু বছর আগে মারা গিয়েছেন। তারপর আকবর মিয়া বিয়ে করে ঘরে তুলেন তালাকপ্রাপ্তা বন্ধা সৈয়দুন্নেসাকে। প্রথম ছেলেমেয়েরা তাকে মা হিসেবে না মেনে নিলেও তার আচার ব্যবহার, নমনীয়তা আর সংসারটাকে আগলে রাখার ধরন দেখে একসময় ঠিকই মেনে নিয়েছিল। সম্পর্ক এখন এমন হয়েছে যে কেউ বুঝতেই পারে না তারা যে সৎ মা ছেলে। পরের ছবিগুলো দেখিয়ে একই প্রশ্ন জিজ্ঞেস করলো নজরুল আলম। লাল মিয়া একে একে উত্তর দিলেন। 2 নাম্বারটার নাম রেজওয়ান, পুলিশের চাকরি করে। 3 ভাই কিন্তু বোন নাই। 3 নাম্বারটা বকুল, পোস্ট অফিসে বড় সরকারি অফিসার, বাপ নাই। 2 ভাই 1 বোন, তবে বোন থাকে জামাইয়ের লগে বগুড়া। ভাইয়ের সংসার আলাদা, হেয়া ছোট পোলা, মায়ের লইয়া থাকে। আমারে কইলু একটা ভালো দেইকা সংসারী মাইয়া খুঁজা দিতে। তখনই আমাগো ফাহমিদার কথা মনে পড়ল। 4 নাম্বারটা মাহমুদ, হের বাড়ি আবার আমাগো পাশের ইউনিয়নে, স্কুলের অঙ্কের মাস্টার। বাপ মা ভাই লইয়া একান্নবর্তী গৃহে পরিবার, জায়গা জমি কোনো অভাব নাই। নজরুল আলম সন্তুষ্ট চিত্তে মাথা নাড়িয়ে বলেন, বকুল আর মাহমুদ পরিবারের আলাদা আলাদা দি রাইতো কও দেখি কোথা কই, তারপর যারে বেশি ভালো লাগবো তার লগেই না হয় শুভ কাপ সম্পূর্ণ হইব। 5 নাম্বারটাও হুনেন, ওইটার নাম কাজল, পেশায় মস্ত বড় ডাক্তার, এলাকায় এক নামে পরিচিত। কিসের ডাক্তার? পশুর ডাক্তার। এলাকায় সব গরু ছাগল চিকিৎসা হেই করে, রোজগার ভালো। সৈয়দুন্নেসা মুখ বাঁকিয়ে অসন্তুষ্ট কণ্ঠে বলেন, কি পশুর ডাক্তার? ভাবলা কেমনে আমার নাতনিরে এমন এক পোলার লগে বিয়া দিমু? নামটাও তো মাইয়া গো।
ভরকে গেলেন ঘটক লাল মিয়া। ঘন ঘন মাথা নাড়িয়ে প্রসঙ্গ বদলাতে চাইলেন। মিষ্টি আর পলি জানলে উক্কি দিয়ে তাদের দেখছে আর সমস্ত কথা শুনছে। পলি ফিসফিস করে বলল, দেখছো পানের লগে বেজায় আবার বিস্কুট খায়। অবাক হওয়ার কিছু নেই, আমাদের দাদিও খায়। তোমার কি মনে হয় ফাহামিদার লগে কারে বেশি মানাইবো? পশুর ডাক্তার রে। ফিক করে হেসে দিল পলি। মিষ্টি দ্রুত তার মুখ চেপে ধরে টেনে আনলো জানালার কাছ থেকে। স্বর নিচু করে বলল, বড় ভাইয়ের ধমক খেতে মন চাচ্ছে, জোরে হাসো কেন? তোমার ভাই একটা রাক্ষস, এমনিতেই খালি ধমকায়। আব্বাই যে কেন এমন এক ব্যাডার লগে বিয়া দিল সামলাইতে পারি না। কথা বলবো ভাইয়ার সঙ্গে, বলবো অন্য জায়গায় তোমার বিয়ে দিয়ে দিতে। হায় আল্লাহ, মাইয়া কি কয়? এমনে ভাইয়ের সংসার ভাঙতে চাও? তুমি তো বললে আমার ভাই রাক্ষস। ভুল কি কইছি? তালেব বাড়িতে এসে বারান্দায় থেকে গামছাটা নিয়ে কলপার থেকে গোসল সেরে ঘরের সামনে এসে সবে দাঁড়িয়েছে। তার স্ত্রী আর বোনের শেষ কথাটা শুনে তার ভ্রুজোড়া কুঁচকে গেল। পর্দা সরিয়ে গভীর কণ্ঠে বলল, ক্যাঠাই রাক্ষস আমি? ননদ ভাবি দুজনেই লাফিয়ে উঠল ভয়ে। মিশরি তার বাহুতে খোঁচা মেরে দৌড়ে ভাইকে পাশ কাটিয়ে চলে যেতে যেতে বলল, আমি না, ভাবি বলেছে। পলির বুকটা থক করে উঠলো। শাড়ির আঁচল মুঠোয় নিয়ে পালানোর পথ খুঁজলো, কিন্তু যাওয়ার আগে তাকে খপ করে ধরে ফেললো তালেব। ভেজা চুলের পানি তার দিকে ছিটিয়ে দিয়ে বলল, রাইটটা আইতে দাও, রাক্ষস কারে কয় বুঝামু। পলি থপ করে বসে পড়লো বিছানায়। আজ রাতে আর ঘরে আসা যাবে না, কিছুতেই না। দুপুরে রান্না বান্না খাওয়া দাওয়া শেষে বাড়ির নারীরা বিকেলে বারান্দায় বসে বসে গল্প করছে। সামিউলের বউ বিথি নিজের 3.5 বছরের ছেলে আবদুল্লাহ পেছনে ভাত নিয়ে ছুটছে। নাজির বাড়ির ভেতরে প্রবেশ করলো। তাদের বাড়ির চারিদিকে জুড়ে ইটের প্রাচীর তোলা। প্রতিবেশীর সঙ্গে মুরগি আর ছাগল নিয়ে চুলোচুলির মতো ঝগড়া হওয়া। আমিরুল স্যার তার পরের দিনই কাজটা করেছিলেন। নাজিরকে দেখে আবদুল্লাহ থেমে দাঁড়ালো, হেসে এগিয়ে এসে ডাকলো, ফুসকনত নিয়ে সুবামু তোরে নামের পিন্ডে চটকাস কেন? গোলামের পুত, তার মায় তোরে শেখায় না কিছু? বিথি ও ছেলের পিছু পিছু এসে দাঁড়িয়েছে। চোখ তুলে নাজিরের দিকে তাকাতেই দেখতে পেল ঘাড়ে বিশাল বড় একটা সাপ ঝুলছে। তৎক্ষণাৎ হাত থেকে বাংলা ছবির মতো ভাতের থালাটা পড়ে গেল মাটিতে। দেহের সর্বশক্তি দিয়ে সে চেঁচিয়ে উঠল, হাপ হাপ। নাজিরের মুখ বেজার হলো। শাসন করার ভঙ্গিতে বলল, ছিল না তো ভাবি, হাফ আবার কি? এটা হলো আপনার স্বাস্থ্য নানা শ্বশুর, বহুদিন পর দেখা পাইছে, তাই বাড়িত নিয়ে আইলাম দাওয়াত খাইতে। তেহার মায়া ডাকুই ডাকেন, বাপরে দেখলে খুশি হইব। সে কথা বিথির শ্রবণনালী পর্যন্ত পৌঁছালো বলে মনেই হয় না। ছেলেকে রেখে এসে দৌড়ে পালালো ঘরে। নাজিরের মুখ ভার করে ভাতিজার দিকে তাকিয়ে বলল, নিজে ভাবলে বাপের নাম, প্রবাদটা সত্য হয়ে গেল। দেখ তোর মায় তোর রাইখে বলাইছে। আবদুল্লাহ কি বুঝলো কে জানে, শুধু হাসলো। বিথির চিৎকারে বারান্দা থেকে উঠে এসেছে মর্জিনা। ওই ছেড়ি আবার চিল্লান মারলো কে? কর্কশ কণ্ঠে কথাটা বলতে বলতে সামনে তাকাতে তিনিও লাফিয়ে উঠলেন। নাজির খুশি হলো, এগোতে এগোতে বলল, আপনার আব্বার লইয়া আইলাম চাচি, নেন ধরেন। ও মা গো, এটা কি? ও বুবু গো। হায় আল্লাহ, চিনতে পারতেছেন না আপনার আব্বা? হারামজাদা, থাপড়ামো তোরে। মার মার নাজমুল, ও নাজমুল। নাজির সাপের মুখের দিকে তাকিয়ে মুখ ভার করে বলল, এটা কেমন মায়ের পয়দা করলেন স্বাস্থ্য নানা? মায়েও তো আপনারা চেনেই না। বলতে বলতে এসে এগিয়ে গেল মর্জিনা দিকে। মর্জিনা ভয় পেল। নাজিরকে তিনি বিশ্বাস করেন না, তাদের বনেও না তেমন। সারাক্ষণ দুটোতে শত্রুর মতো ঠুকরি ঠুকরি করে। তার উপর সাপকে ভীষণ ভয় পান ভদ্র মহিলা। তাই তো 2 হাতে শাড়ি ধরে তিনি ছুটলেন। ছুটতে ছুটতে একবার এই মাথা তো আরেকবার ও মাথা যাচ্ছে। নাজিরও তার পিছু পিছু ছুটছে আর বলছে, এমনি দৌড় দিয়ে না প্রাণের চাষি, বাপটারে ধরেন, দুধ খাইতে দেন, সকাল থেকে না খাওয়া। দূর হ নাজির, দূর হ। এইটা আমার বাপ না, ও সারিয়ার রে। দেখ নাজির পাগল হয়ে গেছে, তোর মাইয়ারে মাইরা ফেলতে চাইতেছে। সি সি, কি কোন প্রাণের চাষি? আপনি মরে গেলে আমি কি নিয়ে বাঁচবো? চিৎকার চাচানিতে ফরিদা উঠে এলেন। তিনি ঘরে ছিলেন এতক্ষণ। দুজনে কাণ্ডে দেখে থমকালেন। এই নাজির, এগুলা কি শুরু করছস? এইটা তো দাঁড়াই সাপ, সবল দিব, মার এটা। দেহ বুবু দেহ, আমার পিছনে কেমনে লাগছে।
দৌড়তে দৌড়তে ফরিদার পেছনে গিয়ে লুকিয়ে পড়ল মজিরা। ভয়ের চোটে কাঁদছেন তিনি। নাজির আর এগোলো না সামনে। শাহবাড়ির ভেতরে একমাত্র ফরিদাকেই সে মান্য করে চলে। ছোটবেলায় যখন মা তাদের দুই ভাইকে ফেলে রেখে রাতের আধারে পুরুষের হাত ধরে পালিয়ে গিয়েছিল, তখন এই ফরিদার চাচি তো তাদের তুলে নিয়েছিল নিজের কোলে। এরপর মায়ের আদর দিয়ে এত বড় করেছে, এখনো রান্না করে খাওয়ায়। তাই ফরিদার কথা শুনল সে। দেহের সর্বশক্তি দিয়ে সাপের লেজ ধরে ইচ্ছে মতো আসছে মাটিতে মারলো বেশ কয়েকবার। তাতেই চিৎপটাং ধীরে ধীরে বিথিও ঘর থেকে বেরিয়ে এলো। ফরিদার আদেশে পানি এনে চাচি শাশুড়ির সামনে ধরলেন তিনি। মর্জিরা দম আটকে গিয়েছে, হাঁপাচ্ছেন তিনি। হাঁপাতে হাঁপাতে পানি পান করলেন ফরিদা। ফের ধমকালেন, তোর আক্কেল গুরুম কি লোভ পাইছে? শাশির লগে এমন কেউ করে? যদি কিছু হইয়া যাইতো? কি হইব? বাপ কি মায়ের ক্ষতি করে কখনো? মর্জিরা চেঁচিয়ে উঠল, আর একবার যদি আমার বাপ জানরে হাপের লগে তুলনা দিস নাজির। তুলনা দিমু কেন? এত হাপি নাজির। নাজির দাঁত বের করে হাসল। তখনই মিল্টন এলো বাড়িতে। মাছের পাতিলটা ফরিদার হাতে দিয়ে বলল, এইগুলো নাজির ভাইজান ধরছে। ফরিদার মন লাফিয়ে উঠল খুশিতে। পাঁচমিশালি মাছ তার ভীষণ পছন্দের। নাজির কলপার থেকে যেতে যেতে বলল, রাইতে মাছ দিয়ে ভাত খাবো কিন্তু চাচি, বেশি বেশি পেঁয়াজ দিয়ে ভাজা ভাজা করে ফেলবেন। ফরিদা সায় জানিয়ে বচি নিয়ে চলে গেলেন রান্নাঘরের দিকে। মর্জিনা চলে গেলেন ঘরে। মাথাটা ঘুরছে। আকাশটা মেঘলা, বাতাসে তাণ্ডবে উঁচু উঁচু গাছগুলো এদিক সেদিক দোল খাচ্ছে। চাঁদ তারার অস্তিত্ব নেই আজ কোথাও। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে, তবে বৃষ্টির থেকেও ক্ষণে ক্ষণে বাজ পড়ার শব্দটা যেন বেশ তুখর। শাহবাড়ির রান্নাঘর আলাদা, তবে খাবার জন্য আছে একটা নির্দিষ্ট ঘর। দিনের বেলায় বারান্দায় বসে খেলেও রাতে খাওয়া হয় সেখানে। মর্জিনার ঘরে আজ রান্না বান্না হয়নি। বিকেলে সেই সাপের ভয়ে তার জ্বর হয়েছে, তাই ফরিদা আর বিথি মিলে বাড়ির সবার জন্য রান্না করেছে। অনেকদিন পর আজ সবাই আবারও একসঙ্গে খেতে বসার দৃশ্যটা দেখে ফরিদার চোখ দুটো যেন জুড়িয়ে গেল। শেষবার যখন একসঙ্গে সকলে খেতে বসেছিল, তখনই এই বাড়িতে মানুষ কিচকিচ করতো না। শ্বশুর মশাই তখন বেঁচে ছিলেন। সুবাহান আলী শাহ ছিলেন সুস্থ সবল এক ব্যক্তি। সারাদিন কাজকর্ম নিয়ে ব্যস্ত থাকতেন। বাবার ব্যবসার দায়িত্ব ছিল তার কাঁধে। আমির শাহ আর মুমিনুল শাহ ছিলেন তখন ভবঘুরে স্বভাবের। কিভাবে বাবার উপার্জিত অর্থ উড়িয়ে ফুর্তি করা যায়, সেটাই যেন তাদের ছিল প্রধান ভাবনা। নাজিরের মা নাসরিন ছিলেন পাক্কা এক গৃহিণী। কার কখন কি লাগবে, কার কি প্রয়োজন, সবই ছিল তার নখদর্পণে। এসবের জন্য শ্বশুর ফতে শাহ আলী মেজ ছেলের পাশাপাশি মেজ পুত্রবধূ নাসরিনকে ভীষণ পছন্দ করতেন, যেন দু চোখের মনীষে। তবে জায়েদের মধ্যে অবশ্যই এই নিয়ে হিংসার অন্ত ছিল না। কিভাবে তাকে অপদস্থ করা যায় সেই চক্রান্তে মশগুল থাকতো সারাক্ষণ। মাস্টার বাড়ির সঙ্গেও তখন ছিল ঘনিষ্ঠ সম্পর্ক। আকবর মিয়া তো প্রায়ই প্রতিদিনই দুপুরের ভাতটাও শাহ বাড়িতেই খেতেন। কিন্তু হঠাৎ করে কি যে হয়ে গেল, আচমকা এক ঝড় এসে সবকিছু যন্ত্রফঞ্চ করে দিয়ে গেল। নিস্তব্ধ দুপুরবেলা ধান খেতে খুন হলেন ফতে আলী শাহ। বিকেলের দিকে এক লোক মারফত বাড়িতে খবর এলো ধান খেতে পড়ে আছে তার রক্তাক্ত দেহ। তার প্রায় মাস 6 পর এক রাতে আধারে নিখোঁজ হয়ে গেলেন নাসরিন। কেউ কিছু আজই পর্যন্ত পড়তে পারল না এই হাসি খুশি নারীটি যে পালিয়ে গেছে তা কি মোটো বিশ্বাসযোগ্য? আর সেই ভোরবেলাতে বিলের ধারে পাওয়া গেল সুবহান আলী শাহর ক্ষতবিক্ষত আহত দেহখানা। এবারও গ্রামের লোকজনই বড় ছোট দুই ভাইকে খবর দিয়ে সুবহানকে নিয়ে ভর্তি করলো জেলা সদরের হাসপাতালে। দুদিন পর সেখান থেকে তাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেই পুরনো দিনের কথা মনে পড়লে ফরিদার শরীর কেঁপে ওঠে, লোমকূপ খাড়া হয়ে ওঠে। কত কিছু ঘটে গিয়েছে এই বছরে, অথচ কি সুন্দর ছিল সেসব দিন। এখনকার মতো শাহবাড়িতে এমন ইটের দালান ছিল না, তখন ছিল শুধু চারিদিকে মাটি আর ছনের ঘর। ওর রান্না কিন্তু সেই স্বাদ হয়েছে ভাবি, একেবারে পুরান দিনের কথা মনে পড়ে গেল। আঙুল চাটতে চাটতেই বললেন মুমিনুল শাহ। ফরিদা লাজুক হাসলেন। আমির শাহ সাই দিয়ে বললেন, ঠিকই কইছস। তা নদীর মাছ নাকি রে নাজির? নাজির মনোযোগ দিয়ে খাচ্ছে। সন্ধ্যায় ছাতা মাথায় দিয়ে চত্বর বাজারে দোকান খুলে বসা। ডাক্তারের কাছ থেকে জ্বরের ওষুধ কিনে এনেছিল সে। শরীরে কাদা লেগে যাওয়ায় গোসল করে তারপরে খেতে বসেছে সে। চুল থেকে এখনো 1-2 ফোঁটা পানি টুপটাপ করে গড়িয়ে পড়ছে। মাথা নাড়িয়ে বললাম,
না, বেলাইয়ের খেতে পানি উঠছে, ওখান থেকে ধরে আনছি। এক পাতিল ভরছে। শুধু কি এক পাতিল? মদিন চাচার ইয়া বড় টিনের বালতি পর্যন্ত পুরো ভইরা গেছে। মাশাল্লাহ। তুই তো চাচিরে হাপের ভয়ে দেখাইছস, হাপটা নাকি বিশাল বড় আসিল। হাপ না, আপনার শ্বশুর আছিল ওইটা, সাপের রূপ ধরে পানিতে ভাসতেছিল, তাই লগে করে ধরে আনছিলাম। কিন্তু আপনার বউ সবার সামনে বাপরে অস্বীকার করছে। হতচ্ছাড়া, এই বুইড়া বয়সে আমারে বউ ছাড়া করতে চাস কেন? আমার বউডারে পিছনে লাগস। বাপ, বউ মরলে আমি আর বউ পামু কই? দুনিয়ার কি বইরও ভাব? এই ডাইনি মরলে কোসি একটা মায়ের লগে আপনার বিয়া পড়াই দিব, বইরো বয়সে শান্তি পাইবেন। কিরে চারিয়ার, নতুন মা চলবো না? শাহরিয়ার চুপচাপই খাচ্ছিল। নাজিরের কথায় সে হেসে উঠল, শব্দহীন বলল, আমি আমার মা লইয়া খুশি আছি। আব্বাই চাইলে আর একটা বিয়ে করতে পারে, আমগো অনুমতি আছে। মর্জিনা ছেলের পিঠে কিল বসিয়ে গর্জে উঠলেন, দুইটা হারামজাদা পালি বাড়িত, একটাই আমার জীবনটা তেনা তেনা কইরা আমার জামাইরে বিয়ার লোভ দেখায়, আর একটা হইল আমার পেডের, ওটা আবার সহমত পোষণ করে। 3 বেলা থাপড়ান ছাড়া তোরা ভালা হইতি না, হারামজাদা। মমিনুল শাহ নরম গলায় বললেন, তুমি এমনি উত্তেজিত হইও না তো, গলা ভাঙা যাইব। নাও ভাত খাও। বিথি ভাত বেড়ে দিল চাচি শাশুড়িকে। খাওয়া শেষ করে হাত ধুয়ে নিল নাজের। লুঙ্গির ভাঁজ থেকে ওষুধের পাতা বের করে চাচির কোলে রেখে বলল, নেন আপনার জ্বরের ঔষধ, ভাত খাওয়ার পর খাইবেন একটা, সকালে খাইবেন একটা, আল্লাহ চাইলে ঠিক হয়ে যাইব। তাক কিছুটা কমলো মর্জিনার, মনটা নরম হলো, কিন্তু বাড়িতে প্রকাশ করলো না, ধমকালো, তুই এই বৃষ্টির মধ্যে ভিজছস আবার? তোর কাছে আমি ওষুধ চাইছি? ওষুধ ছাড়াই আমাগো রোগ ভালা হয়। একটু শুকরিয়া আদায় করেন, পরে মরে গেলে তো আপনার বউ পাগলা জামাই কইব। নাজির আমার বউটারে মাইরা ফেলাইছে, আমার বিধবা বানাইছে, তখন কি হইব আমার? পুলিশ তো কোমরে দড়ি বাইন্দা জেলে লয়ে যাইব। এদিকে বিয়ে সাথে এখনো করি নাই। নিজের কথা শেষ করে নাজির উঠে চলে গেল। সেখান থেকে মুমিনুল সাথ চেঁচালেন, এই নাজির, চাচারে বউ পাগলা কইয়া গেলি তুই, বেয়াদব পোলা। নাজির শুনল বোধ হয়, কিন্তু গুরুত্ব দিল না। মর্জিনা ওষুধের পাতা হাতের মুঠোয় নিয়ে মুচকি হাসলেন। সামনাসামনি ঝগড়াঝাটি করলেও আড়ালে ঠিকই মা ছেলের মতো মায়া মহব্বত দুটোরই। ঘটক লাল মিয়া ব্যস্ত মানুষ, ইউনিয়নের মধ্যে বেশ জনপ্রিয় ঘটক হিসেবে তিনি পরিচিত। যে কোনো বাড়িতে বিয়ের বয়সী ছেলে মেয়ে থাকলেই তার ডাক পড়ে সবার আগে। পাত্রপাত্রী খুঁজে আনার কাজে তিনি এতই দক্ষ যে চাহিদা মতো জোড়া মেলাতে পারেন চোখ বোঝে। এই যেমন গতকাল মাস্টারবাড়িতে পাত্রদের তালিকা দেখিয়ে আজই সঙ্গে করে নিয়ে এসেছেন তাদের মধ্যে থেকে একজনের পরিবার। বাড়ির গৃহিণীরা অতিথি আপ্যায়নে আয়োজনে রান্নাঘরে ব্যস্ত। নজরুল আলম পাত্রপক্ষকে বসার ঘরে বসালেন। একটু পর কাসেম আলী, আকবর মিয়া আর সৈদুন নেসা এসে উপস্থিত হলেন সেখানে। বাড়ির সকল পুরুষ সদস্যকে একসঙ্গে পাওয়া যায় না বলেই চলে এলেন আগে ভাগেই কাজ ভাগ করে দেওয়া থাকে তাদের মধ্যে। যেমন আজ নজরুল আলম আর কাসেম আলী 2 ভাই বাড়িতে থাকা তাদের ছেলেরাই বাইরের কাজ সামলাচ্ছেন। পাত্রপক্ষ থেকে এসেছে মোট 10 জন। ছেলে নিজে, তার মা, 2 ভাই, ভাবি, মামি, মামা, বড় চাচা, চাচিও। পাত্রের নাম বকুল। তার জীবন বৃত্তান্ত সহ যাবতীয় খুঁটিনাটি তথ্য ইতিমধ্যেই ঘটক লাল মিয়ার মাধ্যমে পেয়ে যাওয়া সেই বিষয়ে আর কারো মধ্যে তেমন কোনো আগ্রহী দেখা গেল না। সৌজন্য সাক্ষাৎ ও কিছু প্রাথমিক আলাপচারিতা শেষে ঘটক লাল মিয়া পাত্রপক্ষের উদ্দেশ্যেই বললেন, যা কইছিলাম সব ঠিকঠাক মিলল তো? কইছিলাম না মাইয়া একেবারে খানদানি, জমি জামা, টেহা পয়সা, মান ইজ্জত কোনো কিছুই কমতি নাই। গ্রামে যারে জিগাইবেন সেই কইব মাস্টার বাড়ির মাইয়া মানে লাখে একটা। লাল মিয়ার কথা আকবর মিয়া আর তার ছেলেরা সন্তুষ্ট হলেন। তাদের মুখে সেই সন্তুষ্টির আভাস দেখে ঘটকও মন থেকে খুশি হলেন। পাত্রের বাড়ির লোকেরা যত সন্তুষ্ট ততই পারিশ্রমিক পাওয়া যায় বেশি। বকুলের বাবা না থাকায় তার মাই এবার মুখ খুললেন, তা মাইয়া কই? নিয়ে আহেন একটু দেহি তারে। মাইয়ারে নিয়ে আসো। সুজনের মা?
স্বামীর আদেশের অপেক্ষাতেই যেন এতক্ষণ ধরে বসেছিলেন দিলারা বেগম। ফাহমিদার পরনে মায়ের কালো পাড়ের সবুজ একটি শাড়ি, চিন্তায় হাত পায়ের তালু ঘেমে উঠেছে তার। এমন পরিস্থিতির সম্মুখীন পূর্বে কখনো হয়নি বলেই হয়তো এত জড়তা কাজ করেছে। দিলারা বেগম মেয়ের কাঁধে হাত রেখে আশ্বস্ত করে বললেন, হেরা যা জিজ্ঞেস করব তার সঠিক উত্তর দিবি, ঠিক আছে? বাপ দাদার মান সম্মান যাতে একটুও নষ্ট না হয়। তোর দাদিও ওইখানেই বইয়া আছে, তাই চিন্তা আর ভয়ের কোনো কারণ নেই। ফাহমিদা প্রত্যুত্তরে মাথা নাড়ল শুধু, কিন্তু চিন্তা বা ভয় কিছুতেই তাকে ছেড়ে গেল না। মাথায় ঘোমটা টেনে হাতে চা বিস্কুট শরবত সহ পিঠার ট্রে ধরিয়ে দিয়ে মেয়েকে নিয়ে বসার ঘরে হাজির হলেন দিলারা বেগম। বিনীত ভঙ্গিতে সবাইকে সালাম দিল ফাহমিদা। যা শেখানো হয়েছে তাই করল। সামনের কাঠের টেবিলটায় রাখলো হাতে ধরে রাখা সেই ট্রে। শাশুড়ি ইশারা দিলারা বেগম চলে এলেন ভেতরে। সৈয়দুন্নেসা নাতির উদ্দেশ্যে বললেন বসতে। ফাহমিদা নীরবে গিয়ে বসলেন দাদির পাশে ফাঁকা স্থানটাতে। বকুলের মা রমেশা মেয়ের মুখপানে বেশ কিছুক্ষণ তাকিয়ে থেকে হাস্যজ্জ্বল মুখেই বললেন, মাশাল্লাহ, লাল মিয়া ভাইয়ের কাছে যতটা শুনছি তার থেকেও সুন্দর আছে মাইয়া। তোর লেখাপড়া কত দূর? প্রাইমারি গন্ডি পারাইছে? সামনের বছর ম্যাট্রিক দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, আমার বুলাই সরকারি চাকরি করে, বড় অফিসার, বেতন ভালোই পায়। দুইজনের মানাইব বালা। হ, লাল মিয়া কইছে। বকুলের মামি বললেন, তা মা একটু হাইটটা দেখাও দেখি, পা সোজা না বেহা তা তো একটু দেখা নিতে হয়। ফাহমিদা একবার বাবা তো আরেকবার দাদার দিকে তাকালো। দাদা বাবার যদিও কথাটা পছন্দ হলো না, তবুও চুপ রইলেন দুজনেই। এটাই সামাজিক নিয়ম, এভাবেই সব জায়গায় মেয়ে দেখা হয়। তাদের জন্য তো আর সেই নিয়ম কেউ ভাঙবে না, বরং ভাঙবে বিয়ে। তাদের বিয়ের সময়ও এমনই করেছে তাদের মা চাচিরা। সৈয়দুন্নেসা ফিসফিস করে বললেন, যা হাইটা দেখা বুবু, সোজা হাইটা একবার ওই দরজা পর্যন্ত যাবি, এরপর আবার এখানে আইয়া পড়বি। দাদির কথা মতো তাই করলো সে। বসা থেকে উঠে সোজা হেঁটে গেল সদর দরজা পর্যন্ত, তারপর পুনরায় হেঁটে এসে পূর্বের স্থানেই বসলো। মামি ফিসফিস করে কিছু বললেন হয়তো ননদকে, যা বাকিরা শুনতে পেল না। বকুলের ছোট ভাবি সাহেরা মুখ খুললেন এবার। চুল কেমন লম্বা, ঘুমটাটা সরাও তো দেহি বোন। বলেই তিনি নিজেই হাত বাড়লেন খোলার জন্য। এবার সৈয়দুন্নেসা বাধা দিলেন, ভদ্র ভাষায় বললেন, পরপুরুষের সামনে মায়া ঘুমটা খুলব না। আমগো বাড়ির অনেক নিয়মকানুন আছে, তাছাড়া আমগো ধর্ম চুল দেখানো জায়েজ না। মা শাশির থেকে তো এইসব শিক্ষাই পাইছি। পরপুরুষ কেডা চাচি? আমার ভাই বাসুর আর পুলারাই তো আছে। বিয়ার পর তো হেরাই মাইয়ার চাচা শ্বশুর, মামা শ্বশুর, দেওরা ভাসুর হইব। আমগো সময় চাচা শ্বশুর মামা শ্বশুর গো ভাইগোনা বউয়ের মুখ দেখায় নিষেধ আসিল। হেরা বাড়িতে আইলে ঘরের এক কোনায় শাশুড়ির আদেশে পলাইয়া থাকতাম। হেরা গেলে হেরপর বাহির হইতাম। আর দাওয়াত তো মরণের সমান। তো মাইয়ার চুল দেখমু না, যাচাই বাছাই ছাড়াই বিয়া ঠিক করমু। আমি কি নিষেধ করছি? দেখবা না কেন? অবশ্যই দেখবা, এইটা তোমাকে অধিকার। তবে এনে না, দেখতে হইলে ভিতরের ঘরে আইও। মহিলারা এবার যেন কিছুটা সন্তুষ্ট হলো। দিলারা এসে তাদেরকে নিয়ে গেলেন ফাহমিদার ঘরে। বাড়ির পুরুষেরা পাত্রপক্ষে পুরুষদের সাথে বসে গল্প আলোচনায় মেতে উঠলেন। মিশ্রি আর পলি ওখানেই বিছানায় বসেছিল। অপরিচিত রমণীদের দেখে চট করে উঠে দাঁড়ালেন তারা। ঘর থেকে বের হতেই যাবে তখনই খপ করে পলির হাতটা ধরে ফেললেন পাত্রীর মামি। জিজ্ঞেস করলেন, তোমার নাম কি? আচমকা হাত ধরায় অপ্রস্তুত হলো পলি। আমতা আমতা করে বলল, পলি খাতুন। উত্তর পেয়ে হাসি চড়া হলো মহিলার। দিলারার উদ্দেশ্যে বললেন, আমনে গো বাড়ির তো দেখি অনেক সুন্দর সুন্দর মাইয়া আছে। আমার পোলা লাইগাও মাইয়া দেখতেছি। নিজেগো খ্যাত খামার আছে। বছরের ধান নিজেরাই কইরা খাই। পোলা আমার ভালা রোজগার করে। মিস্ত্রি মুখ টিপে হাসলো। পলি চোখ রাঙালো ননদকে। দিলারা থতমত খেয়ে গেলেন ঠিকই, তবে নিজেকে মুহূর্তে সামনে নিয়ে বললেন, ওই আমার দেওরার বড় পোলার বউ।
হাস্যজল মুখখানা মলিন হয়ে গেল মহিলার। হাতটা ছেড়ে দিয়ে জোরপূর্বক হেসে বললেন, দেখা বুঝাই যায় না মাইয়া যে বিয়াইত্তা। আঙ্গ বাড়ির বউ বাড়ির মাইয়ার মতন আদর যত্ন কইরা রাখা হয়। তার উপর বিয়ার মাত্র 1 বছর হয়েছে, তাই বোঝা যায় না। তার নজর এবার গিয়ে স্থির হলো মিশ্রির দিকে। আঙুল তাক করে দেখিয়ে জিজ্ঞেস করলেন, এইটাও কি বাড়ির বউ? না, ওই মাইয়া দেওরার মাইয়া, বাড়ির মধ্যে সবচেয়ে ছোট মাইয়া। আরো কিছু হয়তো বলতেই চাইলেন, কিন্তু তিনি তার আগে দিলারা ইশারায় দুজনকে বেরিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। চাচি শাশুড়ি ইশারা বুঝতে পেরে ননদকে নিয়ে বেরিয়ে এলো পলি। ফিসফিস করে বলল, চলো পিছনের জানালার কাছে যাই। কেন? দেখবা না কেমনে খুঁচাইয়া খুঁচাইয়া মাইয়া দেখে? চলো তাড়াতাড়ি। মিশ্রি অবশ্য নিজ থেকে যেতেই হলো না। পলি তাকে টেনে হিঁচড়ে নিজের সঙ্গে করে দাদার ঘরের পেছনের ফটক দিয়ে নিয়ে গেল বাড়ির পেছনে ফাহমিদার ঘরের জানালায়। ঘরের ভিতর ফাহমিদাকে পেয়েই নারীগুলো যেন হঠাৎই উচ্ছৃঙ্খল হয়ে উঠল। শুধু উচ্ছৃঙ্খল নয়, বরং একে অভদ্রতাই বলা যায়। নারী হয়েও যারা অন্য নারীদের মানুষ না ভেবে পণ্যের চেয়েও নিচে নামিয়ে আনে, তাদের জন্যই অভদ্র শব্দটাই যথার্থ। দোষ গুণ চরিত্র রেখে কেন একজন নারীর বুক, মুখ, চুল, হাঁটা চলা যাচাই করতে হবে? এসবের প্রয়োজন কি? আর সবচেয়ে বড় প্রশ্ন, তাদের মতো অমানুষদেরকে দিল একজন প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য জীবনসঙ্গী নির্বাচনের অধিকার? না, কেউ দেয়নি। বাঙালিদের এইসব দেওয়ার অধিকার দরকারও পড়ে না। তারা নিজেরাই অধিকার ছিনিয়ে নিতে ওস্তাদ, যা যুগ যুগ ধরে চলে আসছে, হয়তো চলতেই থাকবে। তাই তো নারীর সংসার জীবন অধিকাংশই ক্ষেত্রে সুখকর হয় না। সাহেরা সর্বপ্রথম পাত্রীর মাথা থেকে ঘোমটাটা সরিয়ে খোপা করা চুলগুলো এলোমেলো করে নেড়ে চেড়ে দেখলো। সুযোগ পেয়ে অবশ্য হালকা টেনেও দিল। যদিও পরচুলা হয়ে থাকে, তবে তার সন্দেহ ভুল প্রমাণিত হলো। মেয়েটি চুল ঘন কালো, কোমর পর্যন্ত লম্বা। এতে সন্তুষ্ট হলেন তিনি। রমেশা জিজ্ঞেস করলেন, সংসারে কাম সব পারো তো নাকি? আমার বকুলের আবার রান্দাবেলা হওয়া চাই। নুন ঝাল কম বেশি হইলেই পোলার রাগ মাথায় উঠতে যায়। একেবারে বাপের লাহান বদরাগী হইছে বলেই হাসলেন তিনি। তার সাথে সায় দিল যা আর 2 পুত্রবধূ। সৈয়দুন নেসা উঠে এসেছেন এক ফাঁকে। মহিলার কথা শুনে তিনি উত্তর দিলেন, টুকটাক পারে, আমাকে আবার ভরা সংসার, সবাই একলগে খায়। যতদিন বুড়া বুড়ি বাইসা আছি ততদিন এমনিই চলবো, পরে হেগো যা ইচ্ছা। তাই মায়েরা তেমন একটা পাকঘরে যায় না, দরকারও পড়ে না। সকলের দৃষ্টি বৃদ্ধার উপর গিয়ে স্থির হলো। বৃদ্ধা এসে পড়ার টেবিলের পাশে চেয়ারটিতে বসে পড়লেন। পুনরায় বললেন, তোমরা শিখাইয়া পড়াইয়া না হয় নিবা। রমেশা মাথা নাড়লে, তবে মুখ দেখে বোঝা গেল কথাটা হয়তো তেমন পছন্দ হয়নি তার। মেয়ে দেখা পর্ব শেষ করে ফাহমিদাকে ঘরে রেখেই বাইরে গেল। সকলে মিশ্রি ভাবির উদ্দেশ্যেই বলল, মহিলাগুলো খুব বাজে, এভাবে কেউ মেয়ে দেখে? এমনিই দেখে। আমারে যখন তোমার মাসাচিরা দেখতে গেছিল, তখন হেরাও আমার হাঁটা দেখছে, চুল দেখছে। শুনছিলাম প্রথম দেখায় নাকি পছন্দ হয় নাই, বিয়া যে হইব সেই আশাও আমার বাপ করে নাই। কিন্তু পরে নাকি তোমার ভাইয়ের জোড়াজড়িতে বিয়াটা হইছে। প্রথম দেখাই রাক্ষসটা উষ্ঠা খাইয়া পড়ছে। বলো কি, কথা সত্য? তো কি মিশা? আমি তোমারে কখনো মিশা কইছি? একদম না। 2 দিকে মাথা নাড়ল মিশ্রি। ভাবির কথায় বিশ্বাস করে নিল। সমস্ত কথা শেষে বকুলের চাচা এবার তুললেন দেনা পাওনার কথা। ভাইসাব, মাইয়ার কিন্তু মাথা থাইকা পা পর্যন্ত সাজাইয়া গুছাইয়া দিতে হইব কইলাম। ফলা আমগো লাখে একটা কামাই পালো, কত বড় বড় ঘর থেকে যে ফস্তা বাড়ছে, ঘর সাজাইও কিন্তু দিতে হইব। এইডা আমনেরা না কইলেও আমরা ঠিকই দিতাম। ভাইয়ের সাথে সহমত পোষণ করে নজরুল আলম। লোকগুলো সরাসরি যে যৌতুক চাইছে তা সকলের কাছে পরিষ্কার। যদিও সামাজিক প্রেক্ষাপটে বিষয়টা খুবই স্বাভাবিক, তবুও সরাসরি চাওয়া আকবর মিয়া অসন্তুষ্ট হলেন। কথাবার্তা শেষ করে বিদায় জানালেন তাদের। পাকা কথা হলো না, ঘটককে দিয়ে পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে বলেছেন। তারা যেতেই আকবর মিয়া পুত্রদের উদ্দেশ্যে ঘোষণা করলেন, এই হাতিল পরিবারের কোনো শৃঙ্খলা নাই। যেই সংসারের কর্তৃত্ব মাইয়া মানুষের হাতে থাকে,
এই সংসারে কখনো সুখ শান্তি থাকে না, তার উপরে আবার সরাসরি যৌতুক চায়। আমরা কি খালি হাতে মাইয়া পাঠামু? দুই পুত্রের বাবার কথায় একমতই নজরুল আলম জিজ্ঞেস করলেন, তাহলে আব্বা ঘটক রে কি কইয়া দেমু? পরের জন রে ডাকতো? হ, কইয়া দে। তারপর যে যার মতো করে চলে গেল নিজ নিজ কাজে। ভামিদা মুখ ভার করে শাড়ি চুড়ি খুলে মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রেখে শুয়ে পড়ল বিছানায়। টানা সপ্তাহ খানিক ঝড় বৃষ্টির পর ধরনীর বুকে দেখা মিলেছে উজ্জ্বল রোদের। কালো মেঘের আড়াল থেকে ধীরে ধীরে নিজের আলো নিয়ে বেরিয়ে এসেছে তেজস্বী সূর্য। প্রলয়কারী ঝড়ের দাপটে এই কয়েকদিনে তছনছ হয়ে গিয়েছে প্রাকৃতিক আর অপ্রাকৃতিক বিভিন্ন সম্পদ। কোথাও কোথাও দেখা দিয়েছে বন্যা, ডুবে গিয়েছে বসত ভিটা ফসলি জমি আর সোনালি ধানের ক্ষেত। কেউ কেউ তো সমস্ত কিছু হারিয়ে ফেলেছে চোখের পানে। আবার কারো বা ঘরে ঘরে খুশির জ্বর। বহুদিন পর গোয়াল থেকে গরু ছাগল বের করে ছেড়ে দেওয়া হয়েছে সবুজ ঘাসে ভরা মাঠে। ক্ষোভ থেকে ছুটে বের হয়ে ভরা পুকুরে ডুব দিয়েছে হাঁসের দল। গোলা থেকে নামানো হয়েছে সেদ্ধ করা ভেজা ধান। সামিউলের বউ বিথি আর মা ফরিদা সেই কাক ডাকা ভরে উঠে পুরো উঠোন পরিষ্কার করে মেলে দিয়েছে ধান। বাড়ির পেছনের খলায় নাজিরের দ্বিতীয় দফায় ধান কাটা ধানগুলো আপাতত সেদ্ধ করেছে কলিমের মা। সাথে একজন মহিলাও আছে। নাজির তাদের থেকে কিছুটা দূরে বসা। বার্মিজ খেতে খেতে তদারকি করছে তাদের কাজ। কলিমের মাকে মোটেও বিশ্বাস করে না সে। হাত সাফাইয়ের স্বভাব আছে মহিলার। গত বছরও ধান সেদ্ধ করার সময় 10 কেজি মেরে দিয়েছিল, যা নাজির টের পেয়েছিল অনেক দিন পর, কিন্তু প্রমাণের অভাবে তখন কিছু বলতে পারি। তবে এইবার সে ঘটনা পুনরাবৃত্তি হতে সে দিবেই না। তাই এখানেই আসর পেতে বসেছে। কলিমের মা চোরা দৃষ্টিতে কখন থেকে দেখছে তাকে। দানবের মতো বড় চুলার মুখে শুকনো পাতা গুজে দিয়ে বললেন, তুই আবার এনে বইয়া আছিস কেন? ভিতরে যা। হুম, এনেই ভালো লাগতেছে। কেন? মনের সুখে। ঘাওড়া বেটা মানুষ। নাজির শুনে বিশেষ পাত্তা দিল না। হাতের প্যাকেট কাঁচা মাটির রাস্তায় ফেলে দিয়ে উঠে দাঁড়ালো। এগিয়ে গিয়ে ছিঁড়ে আনলো গাছের নিচু ডাল থেকে একটি আধ পাকা আম। খেতে খেতে আবারও বসে পড়লেন। ধান সেদ্ধ শেষ হতে দুপুর গড়িয়ে বিকেল হলো। তার এই ক্ষেত গত বছরের তুলনায় চাষ এবার বেশি, ফলনও হয়েছে বেশি। বিকেলের রোদ তেমন তেজ নেই। তাই নাজমুল আর মিল্টনকে নিয়ে পুরনো ভিটের একটি ঘরের মধ্যেই ধানগুলো উঠিয়ে রাখলো নাজির। মাস দুয়েক আগেই মেঝে পাকা করেছে সে। গেছো ইঁদুর গর্ত করে ধান নিয়ে যায় মাটির ভিতর। মাটির বাড়িতে অবশ্য এই এক সমস্যা, ইঁদুরের উৎপাত থাকে একটু বেশি। নিজের কাজকর্ম শেষ করে নাজির বারান্দায় বসে এক বাটি দুধের ভিতর বিস্কুটের মতো করে আনারস চুবিয়ে চুবিয়ে খাচ্ছে। ফরিদা তা দেখে ওইখান থেকেই চেঁচালেন, এই পলাডারে লইয়া আমার যত জ্বালা। এই তুই দুধের লগে আনারস খাস কেন? মরার শখ জাগছে? অনেক স্বাদ, খাইবেন? দেখ নাজির, মেজাজ গরম করবি না কইয়া দিলাম। আচ্ছা, যে কোনো একটা খা। না, এক লগেই খামো। ঝাড়ু দিয়া বাড়ি দিমু দুইটা। আপনি মির্জাফর জামেরে দেন। মর্জিনা ঘরে চৌকাঠে বসে মচকার সাহায্যে উকুন আনছেন। মাথা থেকে মুখ বাঁকিয়ে বললেন, এই শাসন যদি ছুডু থাকতে কর্তা বুবু, তাইলে আজ এই দিন দেখতে লাগতো না। যত রকমের ঘাউড়ামি আছে ওর সব ওই করব। বামে যাইতে কইলে ডানে যাইব, 1 নম্বরের শয়তান। আর আপনি 1 নম্বরের ডাইনি। মুখে আনারসের বড় টুকরো নিয়েই বলল নাজের। সব সময়কার মতো এবারও মর্জিনা রেগে গেলেন। দূর থেকে সর্বশক্তি দিয়ে চিরুনি ছুঁড়লেন, কিন্তু তা গায়ে লাগলো না নাজিরের। উঠানের মাঝখানে এসে পড়ে গেল। নাজির খাওয়া শেষ করে উঠে দাঁড়ালো। এঁচো বাটি ধুয়ে ঘরে গিয়ে লুঙ্গি ছেড়ে পরিধান করলো বাংলা প্যান্ট আর একটা ছাপা শার্ট। বোতাম লাগাতে লাগাতে বলল, গত 10 বছর ধরে দুধে আনারস তো খাই, কিছু হয়েছে? হয় নাই। শরীরের শক্তি আরও বাড়ছে। আপনারা খাওয়া উচিত। মাজদাস আছে, আপনার শরীরে শক্তি নাই, দেন না? একটা চিরুনিও নিশানা বরাবর লাগাতে পারলেন না?
মর্জিনা চোখ রাঙিয়ে তাকিয়ে রইলেন ভাসুরের ছেলের দিকে, যেন ফসমই করে দেবেন মুহূর্তে। নাজমুল বসে বসে মা আর চাচাতো ভাইয়ের ঝগড়া দেখছে। এদের ঝগড়া দেখতে তার ভালোই লাগে। নাজিরের চিন্তা ছিল বাড়ি থেকে বেরিয়ে বাজারের দিকে যাওয়া, এরপর ওইখান থেকে বড়শি আর জাল কিনে যাবে মাছ ধরতে। ঝড়ে বোধহয় বিভিন্ন জায়গা থেকে অনেক মাছ এসেছে নদীতে, কিন্তু তার সেসব পরিকল্পনা বাস্তবায়ন করতে দেওয়া হলো না। হঠাৎ বাড়িতে প্রবেশ করলো পরিচিত এক যুবক। নাজমুলের চোখেই প্রথম পড়ল। চকিতে চমকিত স্বরে সে বলল, নওশাদ না? তার কণ্ঠ থেকে নিঃসৃত বাক্য। সকলে ফিরে তাকালো সেদিকে। নাজিরও কৌতূহল নিয়ে তাকালো। প্রথমে দৃষ্টিগোচর হলো ছোট ভাইয়ের পেছনে দাঁড়িয়ে থাকা লাল শাড়ি পরিহিত এক রমণীকে। দৃষ্টি তার নত, হাতে কালো রঙের একটা ব্যাগ। নাজির জিজ্ঞেস করল, কি রে তুই হঠাৎ, তোর না পরীক্ষা? মেয়েটির হাত ধরে বারান্দায় উঠে এলো নওশাদ। মুখশ্রীতে জমে আছে ঘাম। বড় ভাইয়ের দিকে সরাসরি চোখ তুলে তাকালেন না সে। মিনিমিনি কণ্ঠে স্বরে উত্তর দিল, শেষ। লগে মাইয়াকে? এবার আর তৎক্ষণাৎ উত্তর দিল না ছেলেটা। হাত ছেড়ে দূরত্ব তৈরি করলো মাঝখানে। হাতের উঁচু পিছে ঘাম মুছে আশেপাশে তাকিয়ে দেখলো বড় ছোট দুই চাচি এখানে উপস্থিত বড় ভাবি নাজমুল আর কলিমের মা। নাজমুল ও নওশাদের থেকে বয়সে মাস 7 বড়। আর কলিমের মা, সে তো এই গ্রামের বিখ্যাত টেপ রেকর্ডার। এই বাড়ির খবর ওই বাড়িতে পৌঁছে দিতে তার জুরি মেলা ভার। এলাকার সব খবরাখবর তার কাছেই থাকে। ফরিদা এগিয়ে এসে নিকটে দাঁড়ালেন। তিনি জিজ্ঞেস করলেন, কেডাই মাইয়া? চেনা চেনা তো লাগে না, কথা কস না কেন? নীরবতা ভাঙল নওশাদ। বড় ভাইকে সে ভীষণ ভয় পায়। ছোটবেলা থেকে বাবাকে তেমন করে কাছে পায়নি। বাবা তো বিছানাতে পঙ্গু হয়ে পড়ে আছেন বহুদিন। তাই তার সেই শূন্যতা পূরণ করেছে বড় ভাই। সংসারের দায়িত্ব এবং নওশাদের পড়াশোনা যাবতীয় খরচও সেই বহন করেছে। তাই দ্বিতীয় জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তটা নেওয়ার পর ভয় পাওয়াটাই তো স্বাভাবিক। ওর নাম লিলি, আমার স্ত্রী। গতকাল রাতেই কাজী অফিসে বিয়ে করেছি আমরা। মুহূর্তে এই উপস্থিত মানুষগুলোর মুখভঙ্গি বদলে গেল। মর্জিনা হাই হাই করে উঠলেন। শুধু চুপ রইল নাজির। তার মুখখানায় স্পষ্ট অবিশ্বাস। কিছুক্ষণ চুপ থেকে বলল, এই করতে শহরে পাঠাইছে? নওশাদ চুপ, নিশ্চুপ। নাজির ফের বলল, সেনা নাই জানা নাই, মায়ের বাপিও দিয়ে দিল বিয়া? আমরা পালিয়ে বিয়ে করেছি, তাই তারা জানেন না। এছাড়া আর কোনো উপায়ও ছিল না। ওর বাবা অন্য জায়গায় ওর বিয়ে ঠিক করে রেখেছিল। মর্জিনা রাগত স্বরে বললেন, বেলাজ পোলা, বড় ভাই এহনে বিয়া শাদি না কইরা সংসারে ঘানি টানতেছে, আর হে বিয়া কইরা বউ আনছে বাড়িতে, আবার তা সামনে দাঁড়াইয়া বড়াই কইরাতেছে। নাজির বিরক্ত হলো। বড় চাচির উদ্দেশ্যেই বলল, বাপ অভিভাবক ছাড়া যে কেমনে বিয়া হয় আমার জানা নাই। হ্যাঁ নিয়ে ঘরে বসান, আমার মেলা কাম আছে, গেলাম। এই অবস্থায় তুই আবার কই যাস? এত বড় ঘটনার দফারফা করবি না? ফরিদা বেগম বললেন। মর্জিনা কথা কেড়ে নিয়ে বললেন, কি এর দফা রফা? ঘাট ধইরা বহির কইরা দে অমন পোলা, নিজের নাই কিছু, হ্যাঁ আবার বিয়া কইরা বউ আনছে। নাজির গুরুত্ব দিল না। এবারও বলল, আমি বাহির করার কেটা? বাপের ভিটা, তাই তার অধিকার আছে, থাকুক। বেজন আমারে সারাই করতে পারছে, পরের গুলো আমারে সারাই সামলাতে পারবো। সাসের আলে যা সিদ্ধান্ত নেওয়ার নিতে কোয়েন। করুণা দৃষ্টিতে ভাইয়ের দিকে তাকিয়ে থাকে নওশাদ। যা ভেবেছিল তার কিছুই হলো না। ভাইয়ের এই শান্ত রূপে অবাকই হলো বলা যায়। কিন্তু নাজির সেই দৃষ্টি উপেক্ষা করে বেরিয়ে আসে বাড়ি থেকে, যেন কিছুই হয়নি এমন একটা ভাব। অথচ তার বিস্ময় এখনো কাটেনি। যেই ভাইয়ের জন্য তার এত কিছু, সেই ভাই কিনা বিয়ের মতো গুরুত্বপূর্ণ কাজ তাকে না জানিয়ে সেরে ফেলল। মান সম্মান তুলে মিশিয়ে দেওয়ার মতো একটা কাজ পড়ল 21 বছর আগের ঘটনা এখনও গ্রামবাসী ভোলেনি। তার মধ্যে কিনা আবারও আরেকটা ছিটছি পড়ে যাবে সবাই জানলে। ফরিদা নতুন বউকে নিয়ে পারভেজের ঘরে বসলেন। তাদের দালানের ঘর সংখ্যা মোট 5টা। নওশাদ বসে রইল বারান্দাটাতেই। তার ঘরটা বন্ধ পড়ে আছে। যখন সে আসে তখনই তালা খুলে কলিমের মাকে দিয়ে পরিষ্কার করানো হয়। ফরিদার থেকে চাবি পেয়ে নিজেই কাজে লেগে পড়লেন কলিমের মা। দ্রুত কাজ শেষ করে গরম গরম খবরটা তো সবাইকে দিতে হবে নাকি? ফরিদার ছেলে মেয়ে 3 জন। মেয়েটার বিয়ে হয়ে গিয়েছে। আর ছেলেদের মধ্যে শুধু পারভেজই এখনো অবিবাহিত। মর্জিনার কোনো মেয়ে নেই।
তার 3টে ছেলে, সবার বড় নাজমুল, আর তার জন্য আপাতত মেয়ে দেখা হচ্ছে, কিন্তু কাউকে মনে ধরছে না মর্জিনার। শাহরিয়ার বয়স 20 আর ছোট ছেলে জাহিদের বয়স 16। এবার মাধ্যমিক পরীক্ষা দিয়েছে সে। বৃথি চুপ করে বলল, কি সাহস গো মাইয়া তোমার, একেবারে বাড়ি থাইকা পলাইয়া অপরিচিত এক পোলারে বিয়া কইরা শহর সাইরা গ্রামে আয়া পড়ছো? লিলি চপল কণ্ঠে প্রতিবাদ করে বলল, অপরিচিত নয়, নওশাদ আমার গৃহশিক্ষক ছিল, অঙ্ক পড়াতো। বাবা মেনে নিলে এভাবে পালাতে হতো না। ঝামেলা মিটলে আমরা আবার ঢাকায় ফিরে যাব। কথাটা শুনে বিথি মুখে হাত চাপলো, নাটকীয় ভঙ্গিতে বলল, মাইয়া দেহি মুখে মুখে আবার সোপা করে গো চাচি। লজিন মাস্টারের লগে শেষমেশ পলাইছো কেন? বাপ মায়ের শিখাই নাই মাস্টার বাপের লাহান?